কালী পূজার দিন মায়ের মূর্তির দুপাশে দুজন ফিমেল ক্যারেক্টারকে অর্থাৎ দুটো ফিমেল রাক্ষসকে দেখা যায়। এই দুটো ক্যারেক্টারের নাম কতজন জানো? আমি বলে দিচ্ছি। একজনের নাম ডাকিনী ও অন্যজনের নাম যোগিনী। এদেরকে দেখে অনেক সময় অনেক ছোটরা ভয়ও পেয়ে যায়। এরা শক্তিরই অন্যতম রূপ। এদেরকে মায়ের একই সঙ্গে পূজা করা হয়। আর অনেক তন্ত্র সাধকরা এই ডাকিনী আর যোগিনীর সাহায্যে তন্ত্র সিদ্ধি লাভ করে। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকের ঘটনাটাও এই ডাকিনীকে ঘিরে। একজন তন্ত্র সাধক একজনের খারাপ চাইবার ফলে তার যে কি পরিণতি হতে পারে এটা তারই ঘটনা। আর একজন দাদা একজন ভাইয়ের যে কতটা খারাপ চাইতে পারে এটা তার ঘটনা। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজ 96 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা আজকের এপিসোডটাকে লাইক করোনি তারা অবশ্যই কিন্তু লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। ঘটনা পাঠে আমি রাজ এবং গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের 96 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। নমস্কার প্রিয়জনী ও রাজদা, আমার নাম রিয়া কর্মকার। সিউড়ি থেকে ঘটনাটি লিখছি। আজকের যে ঘটনাটা পাঠাচ্ছি ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছে এবং এমন ভয়ঙ্কর ঘটনা হয়তো আমি এর আগে কখনো শুনিনি। আর এই ঘটনার যে এমন ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা ভাবলেই এখনো আমার গায়ে কাঁটা দেয়। আর কংগ্রাচুলেশনস, আমাদের 1.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আশা করছি আমাদেরকে তুমি এইভাবেই ঘটনা শোনাবে পরবর্তীকালেও, আর আমাদের সাবস্ক্রাইবার এরকমই তাড়াতাড়ি বাড়বে। এবার ঘটনায় আসছি। ঘটনার সূত্রপাত হয় আমার বাবা ও জ্যাঠার ঝামেলা থেকে। আমার দাদুর মৃত্যুর আগে যা যা জায়গা জমি ছিল তা সমানভাবে আমার বাবা ও জেঠুর মধ্যে ভাগ করে দিয়ে গিয়েছিলেন। তবে আমার দাদুর মৃত্যুর প্রায় 2 থেকে 3 বছর পর জানা যায় যে আমার বাড়ি থেকে প্রায় 14 কিলোমিটার দূরে দাদুর একটি 8 কাঠার কাছাকাছি জমি আছে। সেটাকে নিয়েই হয় আসল সমস্যা। আমার বাবা আমার জেঠুকে প্রস্তাব দেয় যে জমিটা 8 কাঠা, তাই 4 কাঠা 4 কাঠা করে দু ভাগে ভাগ করে নেবে। তবে আমার জেঠু তাতে নারাজ। জেঠুর কথা অনুযায়ী জেঠুর বাড়ির সব থেকে বড় ছেলে হওয়ার কারণে জমির সম্পূর্ণ ভাগ জেঠুরই প্রাপ্য। এই নিয়েই হয় ঝামেলা সূত্রপাত। কোর্টের কথা অনুযায়ী দাদুর ওই জায়গার ভাগ 2 ছেলেই সমানভাবে পাবে। তবে জ্যাঠার মতে সে দাদুর বড় ছেলে, তাই সম্পূর্ণ জায়গার ভাগ তাকেই দিতে হবে। এই নিয়ে পুলিশ কেস, মামলা, মোকদ্দমা অনেক কিছুই চলে প্রায় বছরখানেক। এরপর হঠাৎ করেই জানি না কেন আমার জ্যাঠা, যে কিনা প্রায় প্রত্যেক সপ্তাহে আমার বাবাকে বোঝাতে আসতো যে জায়গাটা আমার নামে লিখে দে, জায়গাটা তুই পাবি না, জায়গাটা আমার নামে লিখে দে, এরকম প্রত্যেক সপ্তাহে একদিন না একদিন করে বোঝাতে আসতো। মানে এইসব নিয়ে মাঝে মাঝে ঝামেলাও হতো। সেই জ্যাঠা হঠাৎ করেই আসা বন্ধ করে দেয় আমাদের বাড়িতে। এইটা আমার বাবার প্রচন্ড চোখে লেগেছিল। শেষবার যেদিন জ্যাঠা আমাদের বাড়িতে এসেছিল সেই দিন একটা কথা বলে গিয়েছিল। প্রচন্ড রেগে আর প্রায় ছেড় দিয়ে গেছিল আমার বাবাকে। বলেছিল, জায়গাটা ভালোই আমার নামে লিখে দে, নয়তো তোর হাল আমি এমন খারাপ করব না সে তুই জন্মেও ভাবতে পারছিস না। যদি তুই নিজেই না থাকিস তবে তুই জায়গায় কি করবি। প্রায় 2 মাস কেটে যায়। এই 2 মাসের মধ্যে মামলা চলে ও আবারও হিয়ারিং এর ডেট দেয়। দিনটা আমার খুব ভালো মনে আছে। এরপর প্রায় 2 মাস কেটে যায়। এই 2 মাসের মধ্যে মামলা চলে, আবারও হিয়ারিং এর ডেট দেয়। দিনটা আমার খুব ভালো করে মনে আছে। 2022-এর এপ্রিল মাস। তখন প্রায় মধ্যরাত। প্রচন্ড পরিমাণে বাবার বুকে ব্যথা শুরু হয়। প্রথমে আমরা সকলেই ভেবেছিলাম যে হয়তো কোনো রকম গ্যাসের ব্যথা, তাই বাড়িতে যা ওষুধ ছিল তাই দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তবে সেই ব্যথা ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে বাবাকে হসপিটালাইজ করতে হয়। এখান থেকে শুরু হয়
আমাদের একের পর এক ক্ষতি। হসপিটালাইজ করার পর ডাক্তার জানান যে হসপিটালে আসার আগে, অর্থাৎ রাস্তায়, বাবার স্ট্রোক করেছে, বাবার স্ট্রোক হয়ে গিয়েছে, এবং যার কারণে বাবার ডান দিকটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছে। আমাদের মাথায় যেন গোটা পাহাড় ভেঙে পড়ে। আমাদের চোখের সামনে এতটাই গাঢ় অন্ধকার ছিল যেন আমরা কোনো রাস্তাই দেখতে পারছিলাম না। তবে হয়তো কিছুটা সৌভাগ্য তখনও আমাদের কাছে ছিল। এই অবস্থার কথা বাবার মালেই জানতে পারে, এবং তিনি হসপিটালে এসেই বাবাকে দেখার সময় তিনি জানান যে হসপিটালে যা যা খরচা লাগে তিনি সমস্তটা আমাদেরকে দেবেন। পরে এটাও বলে যান যে বাবা যদি পরবর্তীকালে কাজ না করতে পারে, তবে সেই বাবার কাজ আমাদের বাড়ি থেকে যে কোনো কেউ করতে পারে, এবং তার জন্য সমস্ত ব্যবস্থা তিনিই করে দেবেন। তখন আমার বয়স 17 কাছাকাছি। তখন আমি চাইলেও আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি না। অগত্যা 1 মাস পর বাবা বাড়িতে এলে মা ঠিক করে যে বাবার অফিসেই মা কাজ করবে। তবে এই সুখও আমাদের বেশি দিন টিকলো না। হঠাৎ করেই খবর আসে যে বাবার কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে, অর্থাৎ মালিক তার সমস্ত কোম্পানি বিক্রি করে পালিয়েছেন। আমার মা সহ ওই কোম্পানির আরো হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়। ততদিনে আমি 2-1টা টিউশনি করতে শুরু করেছিলাম। আমাদের অবস্থা যেন ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে। মায়ের কাজ চলে যাওয়ায় আমাদেরকে প্রায় দুবেলা দুমুঠো খাবার জন্য চিন্তা করতে হতো। দেনায় ডুবে পড়ি আমরা। এরপরই ঘটে আমার জীবনের সব থেকে অদ্ভুততম ঘটনা। হঠাৎ আমাদের পাশের বাড়ির একজন দিদা আমার মাকে এসে খবর দেয় যে তার জানাশোনা কোনো আত্মীয় নাকি আমাকে দেখেছে এবং আমাকে তার ছেলের বউ বানাতে চায়। অর্থাৎ আমার সম্বন্ধ নিয়ে আসে আমার মায়ের কাছে। আমাদের অবস্থার কথা জানার পরও তারা বলেছে নাকি আমাদের পরিবার থেকে কোনো পণ তারা নেবেন না, এবং বিয়ের পর ওই বাড়ির ছেলেই নাকি আমার মা বাবা দুজনেরই দায়িত্ব নেবে। এই কথা শুনে আমার মা ও বাবা দুজনেই সাফ মানা করে দেয়। একেই তখন আমার বয়স সবে 18। এত কম বয়সে আমার মা বাবা আমাকে বিয়ে দিতে চাননি। দুজনের ইচ্ছা ছিল আমি যেন পড়াশোনা করে ভালো চাকরি করতে পারি। অগত্যা ধর্ম সংকটে পড়তে হয় আমাকে। একদিকে আমার বাবা মার ইচ্ছা, আর অন্যদিকে আমারই বাবা মার সুখের আশা আমি আমার চোখের সামনে দেখতে পারছিলাম। অর্থাৎ আমি যদি ছেলেটাকে বিয়ে করতাম তবে হয়তো আমার মা আর বাবা আমারই সঙ্গে ভালোভাবে থাকতে পারতো। মাকে কথাগুলো ভালো করে বোঝালাম। আমার মা রাজি হয়। কিছুদিন পরই ওই বাড়ির ছেলে ও তার পরিবার মিলে আমাকে দেখতেও আসে। ছেলের সঙ্গে আমি কথা বলে বুঝলাম বিয়ের পর সে আমাকে পড়াশোনাও করতে দেবে, এবং আমি যদি চাই তবে কাজও করতে পারি, এবং আমি চাইলে আমার বাড়িতে খরচাও দিতে পারি। নয়তো আমার বাড়িতে খরচা চালানোর জন্য ওই ছেলেই প্রত্যেক মাসে আমার বাড়িতে খরচ পাঠাবে। আচ্ছা তোমরাই বলো না, এমন একটা অবস্থা যেখানে তোমার বাবা প্যারালাইজড, বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, বাড়িতে ইনকাম সোর্স বলতে গেলে কেউ নেই, সেখানে যদি এমন কেউ এসে তোমাকে এরকম আস্থা দেয়, তবে সত্যি তাকে তুমি বারণ করতে পারবে কোনোদিন? তোমাদেরটা জানি না, তবে আমি বারণ করতে পারলাম না। প্রথম দেখাতেই আর বাড়ি প্রথম দেখাতেই আমার বাড়িতে জানিয়ে দিলাম যে আমার দিক দিয়ে হ্যাঁ আছে। বলে না, সুখ আর শান্তি এত সহজে পাওয়া যায় না। একদিন ওনারা ফোন করে জানায় যে 2 দিন পরেই আমাদের বাড়িতে ওনারা বিয়ের কথা বলতে আসবেন। এর ঠিক পরের দিনেই ওই ছেলেটির বাইক অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায়, এবং জানি না কেন ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই ওনারা কেমন যেন আমাদেরকে ইগনোর করতে শুরু করে। ফোন করলে ফোন ধরতো না। আমি 2-1বার ছেলেটাকে ফোনও করার চেষ্টা করেছিলাম, তবে সে ধরেনি। হয়তো তারা বুঝেছিল যে তাদের ছেলের অ্যাক্সিডেন্টের কারণটাও হয়তো আমি। তাই আর তাদেরকে বিরক্ত করলাম না। আমার বাড়ির লোককেও বারণ করে দিলাম যাতে তারা আর না ফোন করে। ক্লাস 12 এর পর আমি একটা কোম্পানিতে কাজে লাগি। দেনার দায়ে পড়াশোনা বন্ধ করতে হয় আমাকে। আর ওদিকে জমির মামলা তখনও বন্ধ ছিল। প্রত্যেক মাসে হিয়ারিং এর ডেট এলে বাবার মেডিকেল সার্টিফিকেট দিয়ে আসতাম উকিলের কাছে। এর মধ্যে জ্যাঠা আমাদের বাড়িতে অনেকবার এসে বলে গিয়েছেন যে জায়গাটা যেন তার নামে লিখে দেওয়া হয়। আমি আমার মা দুজনেই বাবাকে প্রচন্ড জোর করেছি, তবে সে জায়গা আমার বাবা লিখে দিতে চাননি। আমার বাবা সাফ মানা করে দিয়েছেন।
এরপর থেকে শুরু হয় একটি ভীষণ অদ্ভুত জিনিস। দেখো, আমাদের বাড়িতে দুটো রুম আছে। একটা আমি থাকি, অন্যটাতে আমার বাবা ও মা থাকে। আর সম্পূর্ণ বাড়িটা খুব একটা বড় নয়, অর্থাৎ এই ঘর থেকে যদি কেউ হাঁটাচলা করে অন্য ঘরে সেটা শোনা যাবে। আর দুটো ঘরের বাইরেই একটা ছোট্ট বারান্দা ছিল। সময়টা কালী পুজোর বেশ কদিন পর। কেন জানি না সেদিন আমার একদম ঘুম আসছিল না। একা একা শুয়ে ফোন ঘাঁটছিলাম। তখন রাত বোধহয় 1:30 কি 2 হবে। একটা পায়ের আওয়াজ পাই বারান্দা থেকে। ভাবলাম যে হয়তো মা কোনো কারণে উঠেছে। আমি অত পাত্তা না দিয়ে ফোন ঘাঁটতে থাকি। কিছুক্ষণ পর ওই ঘর থেকে মায়ের গলার আওয়াজ পাই। মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে, বাইরে কি করছিস এত রাতে? যা গিয়ে ঘুমা। আমিও আবার মাকে চিৎকার করে বলি, না মা, আমি তো যাইনি। অর্থাৎ আমি বাইরে যাইনি, মা বাইরে যায়নি, আর বাবা হাঁটতেই পারতো না। তবে বাইরে অমন পায়ের আওয়াজ কার? ভয়ে যেন কেমন শরীরটা ভারী হয়ে আসে আমার। মা আবারও চিৎকার করেই ঘর থেকেই বলে যে আমি যেন ঘর থেকে না বের হই। কিছুক্ষণ পর মা বাইরে বেরিয়ে দেখে সম্পূর্ণ বারান্দা ঘুটঘুটে অন্ধকার, এবং কেমন যেন চারিদিকটা একটা ভ্যাপসা আষ্টে গন্ধে ভরে গেছে। মায়েরও কেমন যেন ভয় করছে। ওই দিন মনে আছে আমরা সারাটা রাত আলো জ্বেলে ঘুমিয়েছিলাম। এরপর থেকে আমি আর মা দুজনেই আমার ঘরে অন্য কারোর উপস্থিতি অনুভব করতে পারতাম। কোনো শুভ কাজ যেন ঘরে ঘটলেই কেমন যেন বাধা পড়ে যেত। মা আর বাবার শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। আমি একদিন বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা বাইক প্রচন্ড জোরে এসে আমাকে ধাক্কা মারে, এবং বড়সড় একটি অ্যাক্সিডেন্ট হয় আমার। ঘরটার মধ্যে কেমন যেন আমার একটা দম বন্ধ হয়ে আসতো। সারাক্ষণ মনে হতো যে কেউ যেন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, প্রাণপণে চেষ্টা করছে। একদিন হঠাৎই আমার মা আমাকে এসে বলে যে, মনা, আমার মনে হচ্ছে যে আমাদের ঘরে খুব বড়সড় নজর লেগেছে। আমি বরং একটা কাজ করি, আমাদের বাজারে যে কালী মন্দির আছে না, কাছে গিয়ে সমস্ত ঘটনাগুলো বলি, দেখি যদি কোনো সমস্যার সমাধান হতে পারে। কথা অনুযায়ী ওই দিন মা পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে আসেন। ওই পুরোহিত মশাই তার একজন বন্ধুকে আমাদের বাড়িতে পাঠান। ওই পুরোহিত মশাইয়ের বন্ধু আমাদের বাড়িতে আসার পর জানলাম তিনি তারাপীঠের একজন তন্ত্র সাধক। কি লম্বা তার জটা, আর শরীরে শুধু লাল বস্ত্র, গলার রুদ্রাক্ষ আর পুঁথির মালা। প্রায় 1 অথবা 2 আঙুল বড় বড় দাড়িতে মুখ ভরে আছে। তিনি আমাদেরকে অনুরোধ করলেন যে তাকে যেন একদিন আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয়। আমরাও বারণ করলাম না, তার থাকার জায়গা করে দিই। আমার ঘরে তার থাকার জায়গা করে দিলাম। জানি না ওই একদিন থেকে কতটা কি বুঝলেন উনি। তবে পরের দিন ঠিক ভোর 4:30-র সময় আমাদের সকলকে ঘুম থেকে উঠিয়ে দেন তিনি, এবং বলেন, মারে, তোরা বড় বিপদে আছিস। তোদের নিজেরই কেউ তোদের উপরে ডাকিনী তন্ত্র ব্যবহার করে তোদের সর্বনাশ ডেকে এনেছে। বিগত কবছর ধরে কিছু নিয়ে মামলা মোকদ্দমা চলছে। আমার মা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, এবং তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তিনি আবারও বলেন, ওই জায়গা ঘিরেই এত কিছু। ওই জায়গা তোরা কোনো দিনও পাবি না। উল্টে যত পাওয়ার চেষ্টা করবি তাতে তোদের ক্ষতি আরো বেশি হবে। তার চেয়ে ভালো ওই জায়গার আশা ছেড়ে দে। আর আমি তোদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করছি। আর তোদের উপরে শুধু ডাকিনী তন্ত্রই নয়, তোদের বাড়িতে এক ভয়ানক প্রেত চালনাও করেছে। আর শুধু তোদের উপরে ডাকিনী তন্ত্রই নয়, তোদের বাড়িতে এক ভয়ানক প্রেতও চালনা করা হয়েছে। সে অনবরত ক্ষতি করার চেষ্টা করছে তোদের। আশা করছি তার উপস্থিতি তোরা বুঝতে পেরেছিস। এই কথার পর আমাদের বুঝতে আর অসুবিধা হলো না যে কাণ্ড কে ঘটিয়েছে। এরপর বাবাজি আমাদেরকে বলেন যে গোটা 1 মাস লাগবে এই ডাকিনী তন্ত্র থেকে রেহাই পেতে। আচ্ছা, কিছু আরো ঘটনা ঘটবে, তবে মন শক্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই কথাও বলেন তিনি।
ঠিক 1 মাস পর বাবাজি অনেক কষ্ট করে, অনেক হোম যজ্ঞ করে ঘরকে বন্দনা দেওয়া হয় এবং আমাদের ঘরে একটি শুভ যন্ত্র স্থাপন করে ডাকিনী তন্ত্রকে কাটিয়ে দেন। ও আমাদের ৩ জনকে একটি করে তাবিজ দিয়ে বলেন যে ৩ বছর এই মাদুলি আমাদের সঙ্গে রাখতে হবে। আর তিনি এটাও বলে গিয়েছেন যে আমাদের উপর যে এত বড় ক্ষতি করেছে তার ফল সে নিজেই পাবে। কটা দিন পরই আমরা জানতে পারবো। এর ঠিক ৩ মাস পর খবর পাই যে আমার জ্যাঠা তাদের বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান পায়ের মালাই চাকির হাড় প্রায় গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। আমার জ্যাঠাই আমাদের এত বড় সর্বনাশ ঘটিয়েছে। কথাতেই আছে খারাপ কর্মের ফল কোনোদিনও ভালো হয়নি আর হবেও না। পরে কোর্টের অর্ডারে ওই জমি ২ ভাগে ভাগ হয় আমার বাবা ও জ্যাঠার মধ্যে। এখনো অবধি ২ বছর হয়ে গিয়েছে আমার জ্যাঠা ঠিকভাবে হাঁটতে পারে না। আমার বাবাও এখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। আমিও একটা কাজ পেয়েছি এবং কাজের পাশাপাশি আমি আমার কলেজের পড়াশোনাও শুরু করেছি। তাই তোমরা প্লিজ আমাকে আশীর্বাদ করো আমি যাতে আমার পরবর্তী জীবন ভালোভাবে কাটাতে পারি। কেমন লাগলো আজকের ঘটনা? আজকের ঘটনাটা ভালো লাগারই কথা। আজকের ঘটনাটা ভালো লাগারই মতন একটি ঘটনা। মানে এই ডাকিনী তন্ত্রের কথা আমি আগে শুনিনি কোনোদিন যে ডাকিনী তন্ত্রগুলো কিছু হয়। আশা করছি তোমাদেরও ঘটনাটা ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা পাঠানোর জন্য। আর আমরা সকলে প্রার্থনা করব, সকলে ভগবানের কাছে চাইবো যাতে তুমি তোমার পরবর্তী জীবন আরো ভালোভাবে কাটাও। আর কাকু কাকিমা যেন আরো ভালো হয়ে ওঠে, তাদের শরীর যেন আরো সুস্থ হয়ে ওঠে, তারা যেন আরো ভালো থাকতে পারে। থ্যাংক ইউ সো মাচ এরকম ঘটনা পাঠানোর জন্য। তোমাদের উপর দিয়ে এত কিছু ঘটে গেছে জাস্ট ভাবা যাচ্ছে না। সাবধানে থেকো, ভালো থেকো। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? না আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা prejoni49@gmail.com এই ইমেলে তোমরা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারো। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।